হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের আমি একটা জিকের একটা টপিক পড়াচ্ছি, সেটা হচ্ছে অলিম্পিক। অলিম্পিক সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা হবে। যতটা সম্ভব আমি এই অলিম্পিক সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করছি। আমার মনে হয় এর মধ্যে তোমরা সমস্ত প্রশ্ন পেয়ে যাবে, এবং সমস্ত যা অলিম্পিক ছোট থেকে ছোট প্রশ্ন আমি চেষ্টা করছি সেটা কভার করা। তো এটা বাংলা আর ইংলিশ দুটোতেই আছে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক টপিক গুলো। এই দেখো, এখানে আমি দেখতে পাচ্ছ ইংলিশ আছে, পরেই বাংলা আছে। তো যাদের যেরকম ভাবে যে ল্যাঙ্গুয়েজটা সুবিধা সেই ল্যাঙ্গুয়েজ তোমরা ওটাকে রিড করতে পারবে। তো যারা আমার চ্যানেলে প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। এটা আমার বাংলার বাংলায় জিকেও আলোচনা করি, প্লাস বাংলা সাহিত্যের উপর আলোচনা আছে, সেগুলো আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আবার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অলিম্পিকের 3 প্রকার রয়েছে। অলিম্পিকের 3 প্রকার থেকে হবে না, অলিম্পিক 3 প্রকার অ্যাকচুয়ালি। তো যাই হোক, ওটা মেন পয়েন্ট নয়। মেন পয়েন্ট হচ্ছে কি, এটা গ্রীষ্মকালীন অলিম্পিক, একটা হচ্ছে শীতকালীন অলিম্পিক, আর প্যারা অলিম্পিক, যেটাকে আমরা সামার অলিম্পিক, উইন্টার অলিম্পিক আর প্যারা অলিম্পিক বলে। প্যারা অলিম্পিক তাদের জন্য যারা প্যারা অ্যাথলিট, যারা বলতে পারো যে অবিচল কোনো অঙ্গ হিসেবে তাদের উপর যে অলিম্পিকটা হয় তাদের সে বলা হয় প্যারা অলিম্পিক। এছাড়া ইউথ অলিম্পিকও একটা হয়ে থাকে। তো এখন আমরা 3 প্রকার, এই যে মেন 3 প্রকার সেটা নিয়ে আমরা কথা বললাম। প্রথমে আমরা যেটা চলে আসছি যে এই যে গেম, অলিম্পিক গেমটা কত সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল, যেটা হচ্ছে 1896 সালে। কত? 1896 সালে। কোথায়? অ্যাথেন্সে। অ্যাথেন্স কোথায়? অ্যাথেন্স হচ্ছে গ্রিসে। তোমরা সবাই জানো অ্যাথেন্স হচ্ছে গ্রিসে। তো গ্রিসের যে অ্যাথেন্স শহরটি, সেখানে কিন্তু 1896 সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম এই সামার অলিম্পিক। এবং এই যে অলিম্পিকটা কি হয়, প্রতি 4 বছরে অনুষ্ঠিত হয়। তোমরা সবাই জানো 4 বছরে অনুষ্ঠিত হয়, কিন্তু একটা গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে আরেকটা গ্রীষ্মকালীন অলিম্পিকে 4 বছর গ্যাপ থাকে ঠিকই, কিন্তু যখন একটা গ্রীষ্মকালীন থেকে শীতকালীন অলিম্পিকে 2 বছরের গ্যাপ থাকে, 2 ইয়ার্স, 2 বছরের গ্যাপ থাকে। ঠিক আছে? এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট, যা যা বলছি প্রতিটা কিন্তু পরীক্ষার জন্য, জেনারেল নলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রতিটা মন দিয়ে শুনবে, আর এক্সট্রা যদি কোনো পয়েন্ট থাকে সেটা তোমরা খাতায় নোট করতে পারো। আদারওয়াইজ এখানে আমার কিন্তু সবটাই কিন্তু পয়েন্ট নোট করা আছে। তো আর হ্যাঁ, এটা একটা লম্বা ভিডিও, দুটো পার্টে আমি অবশ্যই আলোচনা করব। অলিম্পিকটা আমি একদিনে করছি না। তো প্রথমে এখানে নেক্সট পয়েন্ট কি আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা মহিলারা অর্থাৎ ওমেন্সরা কত সালে অলিম্পিকে প্রথম অংশ নিয়েছিল, সেটা হচ্ছে 1900 সালে। কত সালে? 1900 সালে প্রথম অলিম্পিকে অংশ নিয়েছিল। এরপর যেটা হচ্ছে যে আমাদের এখন অনেকগুলো অলিম্পিক হয়েছে, সেরকম 31 যে অলিম্পিকটা সেটা হচ্ছে রিও 2016। তাতে রিও ডি জেনেরো, যেটা ব্রাজিলে অবস্থান করছে, সেই ব্রাজিলের রিও ডি জেনেরোতে 2016-তে অলিম্পিক হয় 31 নম্বরে, যেটাকে শর্টে রিও 2016ও বলা হয়। এবং নেক্সট যে অলিম্পিকটা হওয়ার কথা, সেটা কথা ছিল, সেটা হচ্ছে 2020, এবং এটা 2020 টোকিও অলিম্পিক নামেই পরিচিত, কিন্তু এটা তোমরা সবাই জানো এটা 2021-এ হওয়ার কথা। ঠিক আছে? এরপর 3 নম্বর অলিম্পিক, অর্থাৎ সেটা কবে হচ্ছে? 2024। এটা তো সামার অলিম্পিকের কথা বলতে হবে। দেখতে পাচ্ছ 2016, 2020, 2024, যেটা লস অ্যাঞ্জেলেসে হবে। এই গেল আমাদের 3টে যে অলিম্পিক, 3 বছর, একটা 2016, 2020 আর 2024। এই এতদিন আলোচনা করলাম। নেক্সট আর যাচ্ছি না। এরপর হচ্ছে যে আইওসি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আইওসি, কারণ অনেক সময় ফুল ফর্ম জানতে চাই, যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। যদি বলে আইওসি ফুল ফর্ম কি, তোমরা বলবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এরপর প্রতিষ্ঠা কবে হয়? ইংলিশে এখানে লেখা আছে, দেখো। এটা প্রতিষ্ঠা হচ্ছে, বাংলায় চলে আসছে এখানে, 1894 সালে 23শে জুন। 1894 খ্রিস্টাব্দে 23শে জুন। আর তোমরা এখানে মনে রাখবে যে 23শে জুনটা কিন্তু অলিম্পিক ডেও বলা হয়। এটা পরে লেখাও আছে, এটা অলিম্পিক ডেও বলা হয়। যদি অলিম্পিক ডে কবে বলা হয়, তাহলে সেক্ষেত্রে বলবে 23শে জুন। এর হেডকোয়ার্টার, যেটা সদর দপ্তর বলছে, হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? লুসান, সুইজারল্যান্ডের অবস্থান করছে। সেখানে হচ্ছে লুসানে হচ্ছে হেডকোয়ার্টার। আর রাষ্ট্রপতি বর্কে
প্রেসিডেন্ট কে? খুবই প্রশ্ন এসে থাকে যে অলিম্পিকের বর্তমান প্রেসিডেন্ট কি? সেটা হচ্ছে থমাস বাচ। থমাস বাচ, যিনি কোথা থেকে বিলং করছেন, কোন শহর থেকে তিনি আসছে, সেটা জার্মানি নামক শহর থেকে। তো জার্মানি থেকে। এরপর এখান থেকে আরেকটা প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে যে ভারতে আইওএ, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, আইওএ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে বা রাষ্ট্রপতি কে? নরেন্দ্র ধ্রুব বাত্রা। নরেন্দ্র ধ্রুব বাত্রা হচ্ছে ভারতের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। ঠিক আছে, এতটা মনে থাকবে। এর পরের পয়েন্ট আসছে টোটাল মেম্বার্স। টোটাল মেম্বার্স, ওকে ঠিক আছে, এটা বাংলাটা মিক্স আছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে টোটাল মেম্বার আছে মোট সদস্য। মোট সদস্য কি কত? মোট সদস্য হচ্ছে, মোট সদস্য হচ্ছে কতজন আছে? 207টা। 207টা সদস্য। অর্থাৎ বলতে পারি, যেমন আমাদের বলা যায় বিমস্টেক, যেটা হয় বিমস্টেকে 7টা কান্ট্রি একটা মেম্বার্স আছে, তেমনি কিন্তু একটা মেম্বার্স একটা সদস্য কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যখন একটা মিটিং করি, একটা তো মেম্বার্সের দরকার, একা নিয়ে তো হয় না। সেই টোটাল মেম্বার্স হচ্ছে 207। এরপর ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? আমরা তো প্রেজেন্ট রাষ্ট্রপতি বা বর্তমানে যে রাষ্ট্রপতি তার নাম তো জানলাম, সেটা হচ্ছে থমাস বাচ, যিনি জার্মানি থেকে বিলং করছেন। কিন্তু প্রথম রাষ্ট্রপতি কে? প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডিমেট্রিয়াস ভিকালাস। ডিমেট্রিয়াস ভিকালাস। কি নাম? ডিমেট্রিয়াস ভিকালাস। এখানে লিখে দিচ্ছি প্রথম, যাদের ইংলিশ বুঝতে অসুবিধা তাদের জন্য লিখে দিচ্ছি এখানে প্রথম রাষ্ট্রপতি ডিমেট্রিয়াস ভিকালাস। ডিমেট্রিয়াস ভিকালাস। ফাদার অফ মডার্ন অলিম্পিক, অর্থাৎ বলতে পারো যে আধুনিক অলিম্পিকের জনক কে? আধুনিক অলিম্পিকের বাংলাটা শোনার চেষ্টা করো। আধুনিক অলিম্পিকের জনক কে? কাকে বলা হচ্ছে? পিয়েরে দে কভারটিন। পিয়েরে দে কভারটিন, যিনি ফ্রান্স থেকে বিলং করছেন। এরপর আসছে যে ফ্ল্যাগ, সাইজ অফ ফ্ল্যাগ। হ্যাঁ, সাইজ অফ ফ্ল্যাগ, আমাদের যে অলিম্পিক যে পতাকাটা থাকে তার সাইজটা কত? খুব মানে এমন বলবো না যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এমন নয় যে জানা উচিত নয়, জানা অবশ্যই দরকার। সেটা হচ্ছে একটা হচ্ছে 60/35 ইঞ্চেস, অথবা যে সেন্টিমিটারসে বলতে হয় 150/90 সেন্টিমিটার। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে, যেটা হচ্ছে যে লন্ডন। লন্ডন হচ্ছে এমন একটা শহর যেখানে 3বার কিন্তু অলিম্পিককে হোস্ট করেছে। 3বার অলিম্পিক লন্ডনে হোস্ট হয়ে থাকে। এরপর এইটা দেখো ডিফারেন্স। ডিফারেন্সেস এই দুটো পেজে বাংলা নেওয়া হয়, আমি চেষ্টা করছি যদি পরে ইনক্লুড করে দেওয়ার। নেক্সট যখন ক্লাস যাবো আমি দেখে পড়াটাকে ইনক্লুড করে দেবো। তো ডিফারেন্স বিটুইন দ্য এনসিয়েন্ট অলিম্পিক্স অ্যান্ড দ্য মডার্ন অলিম্পিক্স, অর্থাৎ এই এনসিয়েন্ট হচ্ছে প্রাচীন। এটার পুরো বাংলা আমি নেক্সট বললাম দুটো ভাগে দুটো পার্টে অলিম্পিকটা পড়াবো। তো নেক্সট পার্টে আমি এই দুটোকে ইনক্লুড করে দেবো। তো প্রাচীন অলিম্পিক আর একটা হচ্ছে আধুনিক অলিম্পিক। আধুনিক অলিম্পিক, এদের মধ্যে পার্থক্য কি? আমাদের এখন আমরা যেটা এখন বর্তমানে যে অলিম্পিক চলছে মডার্ন অলিম্পিক, আধুনিক অলিম্পিক। তো প্রাচীন অলিম্পিকটা কি ছিল, কবে হয়েছিল, সেগুলো আসবো পরে আমরা। এখন এদের দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়, ডিফারেন্সেস কোথায়, পার্থক্যটা কোথায়? দেখো প্রথম পয়েন্ট, দ্য এনসিয়েন্ট অলিম্পিক্স ওয়ার হেল্ড ইন দ্য সেম প্লেস ইচ টাইম। অর্থাৎ প্রাচীন অলিম্পিকটা কি হতো, একই জায়গায় হতো। এখন যেমন কি হয়, কখনো টোকিওতে হচ্ছে, কখনো বেজিং এ হচ্ছে, কখনো লন্ডনে হচ্ছে, কখনো লস এঞ্জেলেসে হচ্ছে, কিন্তু এনসিয়েন্ট অলিম্পিক অর্থাৎ প্রাচীন অলিম্পিকটা কিন্তু একই জায়গায় হয়ে থাকে। আর মডার্ন অলিম্পিকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, মডার্ন অলিম্পিক কিন্তু ডিফারেন্ট সিটিজে হয়ে থাকে, সেম প্লেস অ্যান্ড ডিফারেন্ট সিটি, অর্থাৎ বিভিন্ন জায়গায় হয়ে থাকে। যেটা আমাদের এখন আমরা দেখতেই পাচ্ছি অলিম্পিক কখন টোকিও, বেজিং। এই একটা গুরুত্বপূর্ণ একটা প্রধান পার্থক্য। দ্বিতীয় নম্বর পার্থক্যটা হচ্ছে, ইন দ্য এনসিয়েন্ট অলিম্পিক্স উইনার্স ওয়ার অ্যাওয়ার্ডেড অলিভ ব্রাঞ্চেস। খুব ইন্টারেস্টিং না, যে আমাদের যে এনসিয়েন্ট অলিম্পিক্স যে খেলা হতো তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হতো অলিভ ব্রাঞ্চেস দিয়ে। আমরা অলিভ অয়েলের নাম শুনেছি, রাইট? তো এই অলিভ ব্রাঞ্চেস
দ্বারা কিন্তু তাদেরকে সম্মানিত করা হতো। কোনো কিন্তু স্বর্ণ পদক নয় বা রজত পদক নয়, গোল্ড মেডেল বা সিলভার মেডেল বা ব্রোঞ্জ মেডেল দ্বারা নয়, শুধুমাত্র অলিভ ব্রাঞ্চেস দ্বারা কিন্তু তাদেরকে সম্মানিত করা হতো। এবং মডার্ন অলিম্পিকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আমরা দেখাতে বলতেই পারি সেটা হচ্ছে রিসিভ মেডেলস, অর্থাৎ গোল্ড মেডেল, সিলভার মেডেল নামক যে পুরস্কার দ্বারা কিন্তু পুরস্কৃত করা হয়ে থাকে। এরপর এটা খুব গুরুত্বপূর্ণ, আমি এর পয়েন্টও খুব বলছি। এই অলিম্পিকে যেভাবে আমি ডিসকাশন করছি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনবে। এবার দেখো যেটা দেখতে পাচ্ছ খুব একটা ইম্পর্টেন্ট পিকচার। এটা কি দেখতে পাচ্ছ? ব্লু, ব্ল্যাক, রেড, ইয়েলো, গ্রিন। এটা 5টা রিং, বিভিন্ন কালার, এবং একটা পেছনে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে পতাকাটা। আর পতাকাটার পিকচার নেওয়া হয়নি, চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করা ওটা। তো এই 5টা রিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ 5টা রিং 5টা কন্টিনেন্টকে কন্টিনেন্টকে উদ্দেশ্য করে কিন্তু 5টা রিং আছে। আর 5টা কন্টিনেন্ট কি কি সেগুলো কিন্তু তোমাদের সাথে ডিসকাশন করছি। এবার দেখো অলিম্পিকের রিং একটা সাদা পটে বললামই এখনই, এগুলো দরকার নেই। 5টি মহাদেশকে উপস্থাপন করছে। এই যে নীলটা সেটা হচ্ছে ইউরোপকে, নীল হচ্ছে ইউরোপকে, ব্ল্যাক হচ্ছে আফ্রিকা, রেড হচ্ছে আমেরিকা, ওকে, আর ইয়েলো হচ্ছে এশিয়া, গ্রিন হচ্ছে অস্ট্রেলিয়া। এখন তোমাদের হয়তো মনে থাকতে একটু কষ্ট হতে, প্রবলেম হতেই পারে যে একটা মনে রাখবে যে আফ্রিকার সাধারণত মানুষেরা তাদের ফেয়ার হিসেবে, তাদের কালার হিসেবে ব্ল্যাক দেখা যায় বেশিরভাগ, নেচার হিসেবে অ্যাকচুয়ালি বলতে এনভায়রনমেন্ট হিসেবে তাদের কিন্তু ওখানকার মানুষদের বেশিরভাগ ব্ল্যাক কালার হয়ে থাকে, তো শুধুমাত্র নেচার একটা এনভায়রনমেন্ট কাজ করে, তাই সেই হিসেবে আফ্রিকাকে মনে রাখতে পারে ব্ল্যাক। ইউরোপ একটা প্রচুর নদী বলতে পারো, সি, সেই হিসেবে একটা ব্লু, ব্লু ইজ ইউরোপ। রেড আমেরিকা, রেড। আর ইয়েলো এশিয়া, আমাদের তো আমাদের এশিয়াতে ইয়েলো একটা খুব মানে হলুদ একটা খুব খুব ভালো, আমরা বিভিন্ন মানে উইদাউট কোনো ফুড, উইদাউট ইয়েলো তো কোনো ফুড হয় না, অর্থাৎ আমরা যে কোনো খাবার রান্না করি সেখানে ইয়েলো অথবা হলুদ দিতেই হয়, সেই হিসেবে ইয়েলো এশিয়া মনে রাখবে। গ্রিন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া হচ্ছে সবুজে ভরা অস্ট্রেলিয়া। এই হিসেবে কিন্তু তারা 5টা সহজে মনে রাখবে, লিঙ্ক করে তার তোমরা ভুলবে না। ওকে, এখানে ওইভাবেই করা হয়েছে। এরপর আসছে হ্যাঁ, এরপর দেখো যেটা আমি তোমাদের একটু একটু এনিসেন্ট অর্থাৎ প্রাচীনে নিয়ে যাচ্ছি, বা প্রাচীনও বলবো না ঠিক, যে অলিম্পিকে আরেকটা গুরুত্বপূর্ণ যেমন চিহ্ন বললাম 5টা রিং, তেমনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ চিহ্ন হলো অলিম্পিক শিখা বা মশাল, যেটাকে বলছে অলিম্পিক ফ্লেম। তোমরা দেখেছো যখন অলিম্পিক শুরু হয় বা খেলা শুরু হয় তখন একটা ফ্লেম নিয়ে, মশাল নিয়ে দৌড়ানো হয়। ইভেন আমাদের যখন স্পোর্টস করা হয়, স্পোর্টসও দেখবে অনেক স্কুলে তোমরা জানো যে একটা প্রথমে মশাল নিয়ে একটা কোনো মেয়ে বা ছেলে একটা অর্থাৎ স্টুডেন্ট দৌড়ায়, তারপরে কিন্তু প্যারেড শুরু হয়, এবং তারপরে কিন্তু স্পোর্টসের যে বিভিন্ন ইভেন্ট গুলো সেগুলো স্টার্ট হয়। তো সেই অলিম্পিকও সেম জিনিস, একটা অলিম্পিক ফ্লেম বা অলিম্পিক মশাল একটা গুরুত্বপূর্ণ চিহ্ন। কিন্তু কিভাবে এসেছে এটা? এটা এসেছে দেবতা জিউসের কাছ থেকে মানুষের কাছে মানে দেওয়ার জন্য আগুন। এখানে জাস্ট ইংলিশে দেখো, ফায়ার ফ্রম দিস গড জিউস টু গিভ ইট টু হিউম্যানস, অর্থাৎ এটা এসেছে কিন্তু জিউসের কাছ থেকে মানুষের কাছে দেওয়ার জন্য আগুন। প্রতিটি অলিম্পিকের আগে এই মশালটি গ্রিক অলিম্পিয়ার প্রাচীন অলিম্পিক গুলোর স্থানে একটি বিশেষ অনুষ্ঠানে জ্বালানো হয়, এবং এটি গ্রীসের চারপাশে ভ্রমণ করে। এটা গ্রীসের চারপাশে ফুল স্টপ হবে। এটি গ্রীসের চারপাশে ভ্রমণ করে এবং পরে এই শহরটিতে একটি বিশেষ যাত্রা শুরু করে বা আয়োজক হবে। তাহলে কি বোঝা যাচ্ছে? জিউসের কাছ থেকে মানুষের কাছে দেওয়া একটা আগুন, এবং প্রতিটি অলিম্পিকে আগে এটা জানানো হচ্ছে বিশেষ অনুষ্ঠানে, যেটা আমি একটু বললাম, এবং গ্রীসের চারপাশে ভ্রমণ করে, পরে এই শহরটিতে বিশেষ যাত্রা শুরু হয় বা আয়োজক হয়। তো এই গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সময় মশালটি বিশাল কড়ির আলো জ্বালানোর জন্য ব্যবহৃত হয়। যখন শিক্ষার্থী বাইরে বের করা হয়, এর অর্থ গেমগুলি এর এখানে অফিসিয়াল, হ্যাঁ এবার দেখো যখন শিক্ষার্থী বাইরে বের করা হচ্ছে তখন কিন্তু এই অর্থ হচ্ছে গেমগুলো মানে ইভেন্ট শেষ হচ্ছে, আবার শুরুতেও হচ্ছে আবার শেষও হচ্ছে। শেষে কখন যেমন বলছে যে অলিম্পিক বা ইভেন্ট শেষ হচ্ছে তখন যখন শিক্ষার্থী বাইরে বার করা হচ্ছে। এইভাবে এইভাবে অলিম্পিক ফ্লেমের কথাটা আসছে। এরপর আসছে কিছু গুরুত্বপূর্ণ আরো প্রশ্ন, সেটা হচ্ছে যে
দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর পরপর এরকম প্রচুর আলোচনা করা আছে। যাই হোক, তো আমি জাস্ট এই পয়েন্টে আলোচনা করেছি, বাকি তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব, নেক্সট পার্ট 2 তে। সেটা হচ্ছে ফ্লো ইসাওয়া, ফনসেকা এবং পিরজো হেগম্যান। নামগুলি একটু কঠিন, বাট একবার দুবার করে মুখস্থ করার কিছু নেই, জাস্ট একবার দুবার রিডিং করবে, তাহলে এটা মনে চলে আসবে যে ফ্লো ইসাওয়া, ফনসেকা এবং পিরজো হেগম্যান প্রথম মহিলা ছিলেন যারা আইওসি সদস্য হিসেবে নির্বাচিত হন। অর্থাৎ অলিম্পিকের সদস্যদের প্রথম মহিলা এই দুজন কিন্তু নির্বাচিত হন। খুবই ইউনিক প্রশ্ন, যদি বলি যদি খুব হার্ড প্রশ্ন পরীক্ষা করতে চাই সে হিসেবে কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট। ফ্লো ইসাওয়া, ফনসেকা এবং পিরজো হেগম্যান প্রথম মহিলা ছিলেন যারা আইওসি সদস্য হিসেবে নির্বাচিত হন। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন সহজে মনে থাকবে যে নীতা আম্বানি, আমরা জানি যে নীতা আম্বানি অলিম্পিক কমিটির কিন্তু একজন যোগদানকারী প্রথম ভারতীয় মহিলা। এবং নেক্সট পয়েন্ট, এথেন্স অলিম্পিক দেশ অংশ নিয়েছিল প্রথম, জানে এথেন্স যখন এথেন্স তো প্রথম হয়েছিল, তো এথেন্সে কতজন দেশ পার্টিসিপেট নিয়েছিল, সেটা হচ্ছে 14 জন বা 14টি কান্ট্রি পার্টিসিপেট নিয়েছিল। আচ্ছা, তখন কতগুলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল ইভেন্ট, সেটা ছিল ইভেন্ট মানে এই ধরো কখনো যেটা বলছি যেমন থ্রো, রানিং, রেসলিং, এই যে এগুলো তো ইভেন্ট বলছে। তো 40 এরকম মোট ইভেন্ট ছিল সেই সময়, 43 অর্থাৎ 43টি। শীর্ষ অর্থাৎ স্বর্ণপদক দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মানে সবথেকে বেশি গোল্ড মেডেল কালেক্ট করা কান্ট্রি কোনটি, সেটা হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, মানে হচ্ছে ইউএসএ, যেটা আমরা ইংলিশে বলছি ইউএসএ। যাদের বাংলা অসুবিধা তাদের অবশ্যই ইংলিশে লেখা আছে, তাতে কোনো প্রবলেম নেই, আমি দুটোই বলছি। এইভাবে কিন্তু এরকম কিন্তু অলিম্পিক আরো কয়েকটা আচ্ছা, একদিনে যদি করছি তো ক্লাসটা একটু বড় হয়ে যাবে আমার মনে হয়। তো চেষ্টা করছি সেটা দুটো পার্টে ভাগ করে দেওয়ার। তো তোমাদের কেমন লাগলো এই অলিম্পিকের শুরুটা? আমি শেষ করিনি, আমার মনে হয় পুরো অলিম্পিকে এই পার্ট 1 পার্ট 2 তে আমি অনেকটা তোমাদেরকে কভার করতে পারবো। আর যদি তোমরা এই থেকে 2-3 বার রিভাইজ করো, আমার মনে হয় না অন্য কোনো অলিম্পিকে দেখার দরকার আছে বলে। হ্যাঁ, এবার আমি যেটা করব তোমাদের সঙ্গে মিক্স জিকে কোশ্চেন আলোচনা করব। এবার ধরে নিলাম আমি কখনো পিভি সিন্ধু নিয়ে কোনো কোশ্চেন আছে, এবার ডিটেলসে, সেই ক্ষেত্রে এগুলো কিন্তু আমি জিকের মাধ্যমে আলোচনা করলাম, অর্থাৎ এমসিকিউর মাধ্যমে আলোচনা করলাম। তো আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এবং ভালো লেগে থাকবে। কিছুটা তোমরা শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। আমি কিন্তু নতুন অনেকগুলি পয়েন্টস ইনক্লুড করেছি। তো যদি মনে হচ্ছে ইউজফুল, কাজে লেগেছে, তো লাইক করো ভিডিওটি, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করো, আর বন্ধুদেরকে বলো চ্যানেল সাবস্ক্রাইব করতে। সবার জন্যই কাজে লাগবে। আমি চেষ্টা তোমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরার। আমি এখানে শেষ করছি, পার্ট 2 নিয়ে আসছি পরের ক্লাসে। তোমরা ততক্ষণ রিভাইজ করো, পড়ো, ভালো থেকো।